তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙা তো তার জন্য নস্যি। পিনাকির নাম তারা যে ভয় পান যে এ যাবৎকালে তিনি যে কয়টি ঘটনা ঘটিয়েছেন, গত কয়েক মাসে প্যারিসে বসে তিনি যে সকল অপারেশন চালিয়েছেন, ৩২ নম্বর ভাঙা, চারটিখানি কথা না। তিনি তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছেন বা যে প্রশ্নগুলো এখন তুলেছেন, যে এটা তারেক রহমানের পুরো ক্যারিয়ার আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে এখন পিনাকি ভট্টাচার্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার যে ইনফ্লুয়েন্স জনগণের প্রতি, তার দর্শক এবং শ্রোতার প্রতি, এটি এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের প্রধানের নেই। এবং তিনি যেভাবে একটা গেরিলা বাহিনী গড়ে তুলেছেন, এবং তার সেই বাহিনীকে আমি গেরিলা বাহিনী এই জন্য বলছি যে এ যাবৎকালে তিনি যে কয়টি ঘটনা ঘটিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের নেতা বা অতীতের যারা গেরিলা নেতা ছিলেন, কর্নেল তাহের বলেন, তারপর মেজর জলিল বলেন, সিরাজ শিকদার বলেন, তারা যে সকল অপারেশন করেছেন, সে সকল অপারেশনের তুলনায় গত কয়েক মাসে প্যারিসে বসে তিনি যে সকল অপারেশন চালিয়েছেন, সে সকল অপারেশনের গুরুত্ব, ভয়াবহতা এবং আগামী দিনে রাজনীতির যে শেভিং, সেই শেভিংয়ে মানে আমি অতীতের যে কোনো অপারেশনের চাইতে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, জাসদ দুটো কাজ করেছে অতীতে। একটা হলো ভারতীয় দূতাবাসে আক্রমণ চালিয়ে রাষ্ট্রদূত সমর সেনকে তারা ছিনতাই করার চেষ্টা করেছে, কিডন্যাপ করার চেষ্টা করেছে। আর হলো আওয়ামী লীগের জামানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন তারা ঘেরাও করার বা আক্রমণ করার চেষ্টা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে। তখন ক্যাপ্টেন মনসুর আলী অর্থাৎ নাসিম সাহেব, আওয়ামী লীগের যে প্রয়াত মন্ত্রী নাসিম সাহেবের বাবা, জাতীয় চার নেতার একজন, তিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুটো জাসদের কাজ। সরবরাহ পার্টি সারা বাংলাদেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছেন, সিরাজ শিকদার সেটা বাদ দিলাম। মেজর জলিল অনেক কিছু করার চেষ্টা করেছেন। এখন এই জিনিসগুলোর তুলনায় আপনি যদি ধরেন ৩২ নম্বর ভাঙা, এই চারটিখানি কথা নয়। এটা ৩২ নম্বর ভাঙা, এই কাজটা বাংলাদেশ সেনাবাহিনী সাহস পেত না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহস পেত না, বিএনপি তারেক রহমান সাহেব কোনোদিন সাহস পেতেন না। এই কাজটি পিনাকি করেছেন এবং করে তিনি গর্ব করছেন যে আমি করেছি, পারলে আমার পছন্দের টান দাও, আমার এটা করো ওটা করো, চ্যালেঞ্জ জানাচ্ছেন পুরো জাতিকে। তিনি এই কাজ করেছেন এবং তিনি বলছেন যে বেশি বাড়াবাড়ি করলে একেবারে টুঙ্গিপাড়া ভেঙে শেষ করে দেবো, বঙ্গবন্ধুর মাজার তিনি ভেঙে দেবেন। তো বঙ্গবন্ধুর মাজার যদি তিনি ভাঙতে পারেন, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার ভাঙা তো তার জন্য নস্যি, এটা তো তিনি বললেই হয়ে যায়। তিনি যেভাবে প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করে তিনি জিয়াফত করেছেন, যেভাবে তিনি ডেইলি স্টারকে ভয় দেখিয়েছেন, এই ভয় দেখার ফলে মনে করেন মাহফুজ আনাম ডেইলি স্টার সম্পাদক এবং মতিউর রহমান যিনি রয়েছেন প্রথম আলো সম্পাদক, তিনি এই দুজন ব্যক্তি পিনাকির নাম শুনলে তারা যে ভয় পান, এটা আমার কাছে মনে হচ্ছে যে অন্য কোনো মানে ভয়ঙ্কর প্রাণী তাদের সামনে যে একটা বাঘ দেওয়া হয়, তারপর শেষে সিংহ দেওয়া হয়, তো তারা বাঘ সিংহের একেবারে কান ধরে মলে দিতে পারবেন দুজনে, মাহফুজ আনাম এবং মতিউর রহমান। কিন্তু যদি বলা হয় তুমি একটু পিনাকির চোখের দিকে তাকিয়ে একটু মুচকে হাসো, তারা মানে কান্না করতে ভুলে যাবেন। তো এইরকম একটা অবস্থা এই বাংলাদেশে ডেইলি স্টার প্রতিষ্ঠা হওয়ার পর, প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর এই ভয় তো কাউকে দেখাতে পারেনি। এরপরে তার যে কতগুলো ন্যারেটিভ তিনি তৈরি করেছেন, শেখ হাসিনার নাম দিয়েছেন কাঁঠাল রানী, তারপরে তিনি বলেছেন যে জয় বাংলা করে দেবো, মানে ফিনিশ করে দেবো, খুন করে ফেলবো, মেরে ফেলবো, মাটির মধ্যে পুঁতে ফেলবো, এই টোটাল জিনিসগুলো ১০-১২টা যে বিশেষণ, সেই ১০-১২টা বিশেষণকে একত্রে তিনি একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন এবং সেই তাবিজটার নাম হলো জয় বাংলা তাবিজ। মানে পিনাকির মুখ দিয়ে যখন জয় বাংলা বের হয় মানে তুমি শেষ। তো এই পিনাকি হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে লেখেছেন, হঠাৎ করে তিনি তারেক রহমান সাহেবকে এখন সরাসরি আক্রমণ করছেন। এর আগে সালাউদ্দিন সাহেবকে নিয়ে বকা দিয়েছেন, তারপরে মির্জা ফখরুলকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন কন্টিনিউয়াসলি, মির্জা আব্বাসকে নিয়ে তিনি মানে যাকে বলে নানা রকম কথাবার্তা বলেছেন। তো এই সব কিছু বাদ দিয়ে এখন তিনি জনাব তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য প্রকল্প হাতে নিয়ে এগোচ্ছেন খুবই সুকৌশলে এবং সুন্দরভাবে। আমি এটা বুঝি না যে একটা সময় কিন্তু পিনাকির সঙ্গে জনাব তারেক রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। পিনাকি ওইভাবে বলেনি, কিন্তু তার একটা ভিডিওতে আমি দেখলাম যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি যেভাবে আকার ইঙ্গিতে বলছিলেন যে তারেক রহমান সাহেব মৃদু হেসে বিনয়ের সঙ্গে
যেভাবে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, কথাবার্তা বলেছেন, সেই সম্পর্কটা হঠাৎ নষ্ট হলো কী করে? তিনি তারেক রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছেন বা যে প্রশ্নগুলো এখন তুলেছেন, যেটা তারেক রহমানের পুরো ক্যারিয়ারকে প্রশ্নের মুখোমুখি নিয়ে আসবে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু এটা হলো কেন? ১। ২ নম্বর হলো যে বাংলাদেশে তারেক রহমান সাহেবের ২ থেকে ৩ জন রাইট হ্যান্ড আছে। ইয়াংদের মধ্যে আছে, বয়স্কদের মধ্যে আছে, যারা মিডল এজ তাদের মধ্যে আছে। দলের ভিতরে যারা পোর্টফোলিও মেইনটেইন করেন তারা, দলের বাইরে পোর্টফোলিও নেই তারা। এর মধ্যে ২-১ জন আছেন যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের একেবারে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। একথা অনেকে বলছেন, হবে এরকম কথাও বলছেন, বা আছে এরকম একটা কথাও বলছেন। এরকম অনেক পাওয়ারফুল লোক আছেন। এই সকল পাওয়ারফুল লোকের সঙ্গে টিল নাও টুডে জনাব পিনাকি ভট্টাচার্যের একটা দহরম মহরম সম্পর্ক রয়েছে। তারা সকাল বিকাল বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে, ডাটা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে তারা পিনাকিকে এনরিচ করেন। পিনাকিকে এনরিচ করেন। তো সেই লোকগুলোর সাথে এখন আজকের দিন পর্যন্ত পিনাকির ভালো সম্পর্ক রয়েছে, যারা তারেক রহমানের রাইট হ্যান্ড। তো যেখানে রাইট হ্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক, সেখানে কেন তারেক রহমান সাহেবকে জয় বাংলা করার জন্য মিস্টার পিনাকি এই অনেকগুলো মন্তব্য করছেন, ভিডিও বানিয়েছেন, এবং যেহেতু তিনি এটা শুরু করেছেন, এটা তিনি শেষ না করে যাবেন না। এখানে পিনাকির একটা জিনিস আমি প্রথম থেকে দেখেছি, যে তার কর্মের মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। সে যদি কাউকে পছন্দ করে, ভালোবাসে, তো ওটা সে রক্ষা করার চেষ্টা করে, এবং সে মৃদু সমালোচনা করে। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সে মৃদু সমালোচনা করেছিল। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন লন্ডন মানে প্যারিসে গিয়ে তার সঙ্গে দেখা করলো, তিনি ছবি তুললেন। এরপর থেকে তিনি তাকে ছোট ভাই হিসেবে, বা পিনাকির যে বয়স তাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ছেলের বয়সী হবে। তো এরকম এই জন্য সে তার প্রতি একটা আপত্ত স্নেহ নিয়ে তিনি কাজ করেন। ফলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে সবাই সমালোচনা করছেন, নেতিবাচক কথা বলছেন, কিন্তু পিনাকি বলছেন না। এটা ওর একটা ক্যারেক্টারিস্টিক্স। সরি, ও না বলে উনি বলি। তার সঙ্গে মানে আমাদের এইজ অলমোস্ট সেম। ওনার সঙ্গে আমার কখনো ব্যক্তিগতভাবে পরিচয় হয়নি, কিন্তু আমাদের এইজ লেভেল, এডুকেশনের যে ইয়ার অলমোস্ট সেম। তো যার জন্য মানে অনেক সময় ও চলে আসে। কিন্তু যেহেতু তিনি এখন, আমি তো বললাম যে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ডিফ্যাক্টো সরকার প্রধান, ডিফ্যাক্টো রাষ্ট্রপ্রধান, যার কথায় সব কিছু হয়, তাকে সম্মান করতেই হবে। কাজে উনি মানে যে সম্পর্কটা মেনটেন করেন, সেই সম্পর্কটা তিনি সবসময় সেটা ধরার চেষ্টা করেন। দ্বিতীয়ত, বন্ধুবর যে পিনাকি ভট্টাচার্য, ডক্টর পিনাকি ভট্টাচার্য যদি কারো বিরুদ্ধে লাগেন, তো তাকেও তিনি জয় বাংলা না করে তিনি ছাড়েন না। এটা আমি তার মধ্যে দেখেছি। মাঝে মধ্যে দেখা গেল যে একজনের বিরুদ্ধে তিনি একটা কথা বলছেন, তিনি টেলিফোন করে হাউমাউ করে কান্নাকাটি করলেন, মাপ চাইলেন, আর জীবনে এরকম হবে না গো দাদা, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর ভুল করব না। তো কয়েকদিন ক্ষান্ত দেন তিনি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে হয়েছে, তার প্রেস সচিবের ব্যাপারে হয়েছে, তার আসিফ নজরুলের ব্যাপারে হয়েছে। কিন্তু আবার দেখা গেল যে কোনো কারণে তিনি আবার ভুল ধরতে পারলেন, তিনি আবার গর্জে ওঠেন। তাহলে তার ওই যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু তার সবসময় রাখেন। অর্থাৎ তিনি যদি কাউকে জয় বাংলা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরবর্তীতে হাউকাউ কান্নাকাটি যা কিছু করা হোক না কেন, তিনি তার সেই সিদ্ধান্ত থেকে পেছান না। তো সেদিক থেকে তিনি যে বিএনপির বিরুদ্ধে লেগেছেন, এটা তিনি প্ল্যান করে লেগেছেন, এবং তার একটা মিশন আছে, ভিশন আছে, এবং তিনি যে বিরক্ত হয়েছেন বিএনপির প্রতি, এটির যথেষ্ট কারণ তার কাছে না থাকলে তিনি বিএনপির বিরুদ্ধে কাজ করতেন না। তো তিনি বিএনপির বিরুদ্ধে বলছেন। তার আগে বিএনপিকে হেয় করার জন্য ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল থেকে শুরু করে অন্যান্য যে সকল শীর্ষ নেতা রয়েছেন, তাদেরকে ইতিমধ্যে প্রায় তিনি সেমি জয় বাংলা করে ফেলে দিয়েছেন। এখন বাকি রয়েছে জনাব তারেক রহমান সাহেব। এখন তারেক রহমান সাহেবকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তার লেখাপড়া কী? একটা নেতার তো লেখাপড়া লাগবে। তো তিনি এই যে ইংরেজিতে বিভিন্ন স্লোগান দেন তারেক রহমান সাহেব, তারপরে বিভিন্ন রকম কথাবার্তা বলেন। তার যদি নিজের ভান্ডারে কিছু না থাকে, লেখাপড়া না থাকে, তাহলে অন্য মানুষের শিখিয়ে দেওয়া বক্তব্য যখন তিনি বলতে যান, তখন সেই ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, তখন তো তার কান চালাবে একজন, নাক চালাবে একজন, ঠোঁট চালাবে একজন, হাত চালাবে একজন। মানে তিনি একটা পুতুলে পরিণত হবেন, এবং এটা তো একটা জাতির জন্য একটা ভয়াবহ অবস্থা হবে। নিজের ভান্ডারে তো থাকতে হবে, আর নিজের ভান্ডারে কোনো কিছু রাখার জন্য, সঞ্চয় রাখার জন্য তাকে তো একটা এডুকেশন থাকতে হবে। সেটা সম্রাট আকবরের মতো প্রাকৃতিক এডুকেশন থাকতে হবে। অর্থাৎ হি মাস্ট বি এ ব্রিলিয়ান্ট, বাই বর্ন ব্রিলিয়ান্ট পারসন। তো সেই ব্রিলিয়ান্ট তো তার কর্মে থাকতে হবে। সেকেন্ডলি হলো তার একটা প্রাতিষ্ঠানিক
যোগ্যতা থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, সেই জিনিসগুলো কি? এই কথাগুলো পিনাকি হঠাৎ করে এই সময় সামনে আনলেন কেন? এটা তো শেখ হাসিনা কখনো আনেননি, কেউ আনেননি। আমরাও কেউ কখনো এই বিষয় নিয়ে কল্পনাও করিনি। আর এটা এত স্পর্শকাতর, আমরা তো যারা বিএনপির সমর্থক আমরা বলার চেষ্টা করছি যে তিনি বাংলাদেশে গেছেন, লন্ডনে গেছেন, নিঃসন্দেহে তিনি ইতিমধ্যে ২-৪টে পিএইচডি করেছেন। তিনি অক্সফোর্ডে গিয়েছেন, অনেক বড়, বড় স্কলারদের সাথে তিনি বৈঠক করেছেন। তার মেয়ে ব্যারিস্টার, তার স্ত্রী ডাক্তার, তো কন্যা যেখানে ব্যারিস্টার, স্ত্রী যেখানে ডাক্তার, তো সেখানে তিনি না চাইলেও তো সেখানে একটা এডুকেশন হয়ে যায়। তো এখানে যখন আমরা এই ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছি তখন একেবারে পিনাকি যে সরাসরি তার এডুকেশনে যখন প্রশ্ন করছেন, এটা খুবই